পর্দায় এই যে যুবকটিকে দেখছেন, কি মনে হয় একে দেখে? রোগাশোকা চেহারার, অতি সাধারণ দর্শন একটি যুবক, গায়ে একটা চাদর জড়িয়ে আছে। যুবক না বলে কিশোর বলাই ভালো করে গোঁফদাড়ি ওঠেনি, নির্মল একটি হাসি জড়িয়ে মুখে, একেবারে অতি সাধারণ দর্শন একটি কিশোর। কিন্তু এই অতি সাধারণ দর্শন কিশোরটির গুণপনার পরিচয় পেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সে গুণপনার বহর এমন যে শোনার পর যদি আপনি ভিড়মি খেয়ে পড়ে যান, তবে আমাকে দোষ দেবেন না। এই ছেলেটি একটি যে সে সাধারণ ছেলে নয়, সে একটি কালখণ্ডের প্রতীক, একটি বিশেষ দেশের বিশেষ সময়ের প্রতীক। দেশটি বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আর কালখণ্ডটি হলো 2024-এর 5 আগস্ট থেকে 2026-এর 17ই আগস্ট দ্বীপ্রহর। কিছুকে আঁচ করতে পারছেন? আর একটু স্পষ্ট করে বলি তাহলে। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের বিপ্লবের প্রাথমিক সাফল্য, জনগণের হাতে ক্ষমতা ট্রান্সফার। যে জনগণ সেই মহাবিপ্লবের সামনের সারিতে ছিল, নেতৃত্বে ছিল, এই নিরীহ মুখের সাধারণ দর্শন গোঁফ ভালো করে না ওঠা কিশোরটি ছিল তাদেরই একজন। এর নাম হচ্ছে মেহেদী হাসান। বিখ্যাত গজল গায়ক মেহেদী হাসানের গান শুনে এই কিশোরের বাপ ছেলের এই নাম রেখেছিল কিনা বলতে পারবো না। তবে ছেলে যেভাবে বিখ্যাত হয়ে উঠেছে এই এতটুকু বয়সে, ভালো করে গোপের রেখা গজায়নি, এই বয়সে সে যেভাবে বিখ্যাত হয়েছে তাতে বাপের স্বপ্ন একেবারে বৃথা যায়নি। এই মেহেদী হাসান সেই মেহেদী হাসানের মতো গজল গায় না বটে, তবে বিপ্লবের যে গানের গুঁতোয় বাংলাদেশ আজ জগৎ জোড়া দুর্নাম কিনেছে, দূরছাই উঠেছে সারা দেশ জুড়ে, সারা দুনিয়া জুড়ে। এই কিশোর মেহেদী সেই গানের শিল্পী। ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। আপাতত এর কীর্তি কাহিনীর যেটুকু প্রকাশ্যে এসেছে সেটাই বলি। মনে করার যথেষ্ট কারণ আছে তার এই কীর্তি এই সামান্য ঘটনাটাতেই সীমাবদ্ধ নয়, আরও আছে। ভেসে থাকা হিমশৈলের চূড়া যেমন শুধু দৃশ্যমান থাকে, বাকিটা ডুবে থাকে জলের নিচে, এখানেও তেমন হওয়ার সমূহ সম্ভাবনা। আসবো সে কাহিনীতে, তবে তার আগে বলি হঠাৎ সংবাদ শিরোনামে কি করে এলো ছেলেটি সেইটা। খবরটা আমার চোখে প্রথম এলো আজকের মানব জমিন পত্রিকা থেকে। পত্রিকার হেডলাইন সংবাদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদী হাসান ভারতের দিল্লিতে, অভিযোগ নিরাপত্তাহীনতার। কি সুন্দর সংবাদ বলুন! যেন একটা মহান ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্রনেতা দিল্লিতে এসছে, এখানে নিরাপত্তা পাচ্ছে না, এইটা অভিযোগ, আর কোনো গল্প নেই। কিন্তু বিস্তারিত সংবাদে তো আর পুরোটা চাপা যায়নি। সেখানে কি লেখা হয়েছে সেটা একটু পড়ি, একেবারে যা লেখা আছে সেইটাই পড়ি। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদী হাসান এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। একটি ধারণকৃত ভিডিওতে তাকে দিল্লির ডিএফএস সেন্টারে দেখা গেছে। 17ই ফেব্রুয়ারির এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। নিজে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের হাই কমিশনেও
তার উদ্বেগের কথা জানিয়েছেন বলে জানা গেছে। হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ছাত্রনেতা মাহাদি হাসান এক পুলিশ কর্মকর্তাকে খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছিলেন। বানিয়াচক থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয়। পুড়িয়ে দেওয়া মানে পুড়িয়ে ছেড়ে দিয়েছে তা নয়, পুড়িয়ে মারা হবে কথাটা, সেই পুড়িয়ে মারার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। আবার গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিনও পেয়ে গিয়েছিল অভিযুক্ত ছাত্রনেতা। মাহাদির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছিল। মামলাটা রুজু হয়েছিল কিন্তু পুড়িয়ে মারার সময় নয়। পরে তিনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে আঙুল তুলে তাকে রীতিমতো ধমকি দিয়েছিলেন। কি তেজ ভাবুন তো, গোপটেনি ভালো করে। যাই হোক, তো সেই অভিযোগতে মামলা রুজু হয়। আচমকা তার ভারতে আসার খবর প্রচারিত হওয়ার পর প্রবল কৌতূহল তৈরি হয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে ফিনল্যান্ডের ভিসার আবেদন করতে সে ভারতে এসেছে। সে কি পাস করেছে, এরই মধ্যে গোপটেনি, এরই মধ্যে কি লেখাপড়া শিখে ফেললো যে একেবারে ইউরোপে ফিনল্যান্ডে যাচ্ছে। আসলে সেটা এখানে লেখেনি, পালাচ্ছে, সেটা নিয়ে পরে আসছে। উল্লেখ্য, সংবাদে আরও লেখা হয়েছে, উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে পুলিশের হাত থেকে ছাড়াতে শায়েস্তাগঞ্জ থানায় গিয়েছিল সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান। এই যে ছাত্রটিকে ছাড়াতে গিয়েছিল তারও একটা ইতিহাস আছে। সে ছাত্রলীগের নেতা ছিল। ছাত্রলীগ কার? আওয়ামী লীগের ছাত্র সংগঠন। কিন্তু ওই সময়ে, বিপ্লবের সময়ে সে কি ছিল জানা যায় না। তবে পরবর্তীকালে তাকে পুলিশ ধরেছিল অপারেশন ডেভিল হান্টে। সেখানে গিয়ে ছাত্রলীগের কার্যকর্তা হিসেবে তার নাম খুঁজে পেয়েছিল, তাই পুলিশ তাকে ধরে। কিন্তু এই মেহেদি হাসান সে সেখানে গিয়ে বলে, পুলিশের ওখানে গিয়ে বলে যে আমাদের লোক, একে ছেড়ে দেন। এবং পুলিশ অফিসার রাজি না হলে তাকে আঙুল উঁচিয়ে শাসায়। তো এরপরে বলছেন মানব জমিন, হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এইখানটায় তিনি নিজে মুখে বলছেন, বালিয়াচং থানায় কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম থানা। এসআই সন্তোষ চৌধুরী, তাকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় বিতর্ক। এই আবহে মাহাদি হাসানকে শোকজ নোটিশ পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক। হ্যাঁ, শোকজ নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু তারপরে কি হয়েছিল আগে খবরটা পড়ে নেই। পরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ এবং যদিও সে জামিনে ছাড়া পেয়ে যায়। প্রশ্নটা হচ্ছে যে তাকে বলছে যে তাকে আন্দোলনে তাকে শোকজ করে, কেন তুই মুখ ফুটে স্বীকার করলি আমি খুন করেছি, এই অপরাধে তাকে শোকজ। কিন্তু শোকজ করা তো সেটা তো হয়ে গেল সামনাসামনি। আবার তাকে পুলিশ যাতে ছেড়ে দেয় তার জন্য থানা ঘেরাও হয়েছিল, সেটাও করেছিল এই দপ্তর, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি। আবার তার জন্যে বিখ্যাত মাহাদি হাসান, তার জন্যে ঢাকাতেও পর্যন্ত বিক্ষোভ হয়, সেখানেও অবস্থান বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। মানব জমিন অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত বিবরণী এটা। তবে এর বাইরেও অনেক কিছু আছে। এই ক্ষণজন্মা মহাপুরুষকে মুক্ত করার জন্য তার সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাস্তায়, কিভাবে পুলিশকে গুলিগোলা চালাতে হয়েছিল, কিভাবে ওখানে আগুন জ্বলেছিল,
এই সব কিছু তার কোনো ইঙ্গিত মানব জমিনের রিপোর্টে নেই। 24 ঘন্টাও আটক থাকতে হয়নি জনাব মেহেদী হাসানকে। বিচারক সাহেব কেস আদালতে উঠতেই তাকে সসম্মানে মুক্তি দিয়ে দেশ ও জাতির প্রতি মহান কর্তব্য পালন করেছিলেন ওই বিচারক মহাশয়। আর পুলিশ তো হাত ঝেড়েই নিয়েছে। এবার আসি এই মেহেদী হাসানের এখন সংবাদে উঠে আসার কারণ নিয়ে। খবরে প্রকাশ, বাংলাদেশের নির্বাচনে জামাত এনসিপি জোটের হেরে যাওয়া ও বিএনপির মহাবিজয়ে 24 জুলাই বিপ্লবের কুশীলবরা, শুধু ওই উপদেষ্টারা নয়, সাধারণ কুশীলবরাও, তারাও দেশ ছেড়ে পালাতে ব্যস্ত এখন। সেই পালানোর জন্য গতকাল 17 ফেব্রুয়ারি মেহেদী এসছিল দিল্লির ডিএফএস সেন্টারে ফিনল্যান্ডের ভিসার জন্যে কাগজ জমা দিতে। সে সময় তার পরিচিতি কেউ ধরে ফেলে, চেনা জানা কেউ তাকে দেখে ফেলে এবং সে যে ভিসা নিয়ে বিদেশে পালাতে ভারতে এসেছে এই খবর একবারে চাউর হয়ে পড়ে। কেউ একজন তার ভিডিও ও কীর্তি কাহিনী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং তারপরে সে হোটেলে ফিরতেই তার কাছে হুমকি ফোন আসতে থাকে। এতে একটু ঘাবড়ে যায় সে। ঘাবড়ে গিয়েও, মহাবিপ্লবী তো, সুতরাং ঘাবড়ে গিয়েও সে তার হুঁশ জ্ঞান হারায়নি। সে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে জানায় যে তার নিরাপত্তায় সংকট দেখা দিয়েছে, তিনি হুমকি ফোন পাচ্ছেন, কেউ তাকে মেরে ফেলতে পারে, মারতে পারে। দূতাবাস তখন বলে তাকে দেশে চলে যাওয়ার পরামর্শ দেয়। তারপর আজ 18 ফেব্রুয়ারি, আজকেই দুপুর 12:20 সে ঢাকার ফ্লাইটে উঠতে যায় দিল্লি বিমানবন্দর থেকে। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তবে সংবাদে প্রকাশ, ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদের পর তাকে আবার ছেড়েও দেয়। এই ছেড়ে দেওয়াটা নিয়ে যদিও ভারতের সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠছে, কারণ তার বিরুদ্ধে ছাড়তে বাধ্য হয় পুলিশ দিল্লির, কারণ তার বিরুদ্ধে ভারতে কোনো মামলা নেই। আর সে বাংলাদেশেও থেকে ওই ঝাঁপানো পাসপোর্ট বা অবৈধভাবে ভারতে আসেনি, সে বৈধ পাসপোর্ট নিয়েই, ভিসা নিয়েই ভারতে এসেছিল। আর বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনার পুলিশ পুড়িয়ে মারার যে মহান কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে তো মামলা হবে না। তারা তো ইনডেমনিটি পেয়ে বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে গেছে, তাদের কোনো বিচার হবে না। সুতরাং বাংলাদেশে বা মামলা কেন হবে? হ্যাঁ, সে পরে থানায় গিয়ে পুলিশকে ভয় দেখিয়েছে, এইটাই তো, পুলিশের সাথে বাজে ব্যবহার করেছে। কিন্তু এ তো আগুনের ছেলে, সে পুলিশের সাথে ঝগড়া না করলে হবে কি করে? আর দেশটা তো তখনও, মানে কয়েকদিন আগে পর্যন্ত দেশটা তো তাদেরই দখলে ছিল, তখনও তো বিএনপি জেতেনি এবং তারা তখনও সমানে রাজত্ব করে যাচ্ছে। সুতরাং মামলার প্রশ্ন বাংলাদেশে ছিল না। আর দিল্লি পুলিশ, এখানেও তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সুতরাং বিপ্লবের এই মহান সন্তানকে দিল্লি পুলিশ আটকাবে কোন আইনে? প্রতিবেদনের শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো মনে আছে আপনাদের, বলেছিলাম এই ছেলেটা বাংলাদেশের এক বিশেষ কালখণ্ডের প্রতীক। কালখণ্ডটি হলো বিগত 18 মাস। শান্তির নোবেল জয়ী মহাপুরুষ, তিনিও আর এক ক্ষণজন্মা, যদিও বয়স 90-এর ধারে, কিন্তু তিনি এখনও 50 বছর বেঁচে দেশ শাসনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিছুদিন আগেও। সুতরাং সেই দেশটিকে, শান্তির নোবেল জয়ী মহাপুরুষ ইউনূস দেশটিকে বিচারহীন কোন মৃত্যু উপত্যকায় পৌঁছে দিয়েছেন। বিচারহীন মৃত্যু উপত্যকা এখন বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তাতে মেহেদী হাসানের এই কীর্তি কাহিনী সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশটাকে কি করেছেন মোহাম্মদ ইউনূস।